This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবাই কি সব কিছু বুঝলেন? দেখুন, একটা জিনিস তো বুঝতে হবে, সব দাবি যদি মেনেই নেয় তাহলে সরকারটা চলবে কি করে বলুন তো? এই কয়েকদিন আগে বিনীত গোয়েলের অপসারণের দাবিটা যখন উঠেছিল তখন তো এই একই কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজ বিনীত গোয়েল অপসারিত। একই কথা তো সন্দীপ ঘোষের ক্ষেত্রেও খাটে। সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষের পদ থেকে শুধু নয়, রাজ্য সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন তাকে বোঝানো হচ্ছে, আর তারপরেই সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলে অধ্যক্ষ করে পাঠানো হয়েছিল, যদিও বাঁচানো যায়নি। এবং শেষ পর্যন্ত জনরোষের মুখে পড়ে সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠাতে বাধ্য হয় রাজ্য সরকার, কোর্টও বলেছিল। আর সিবিআই আলটিমেটলি যখন তাকে গ্রেফতার করে তখন তো সাসপেন্ড করতে হতোই, এটাই তো সরকারি চাকরির নিয়ম। অর্থাৎ বিনীত গোয়েল আর সন্দীপ ঘোষের ক্ষেত্রে রাজ্য প্রাথমিকভাবে যা ভেবেছে, যা করতে চেয়েছে, শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। এভাবেই ব্যাপারটা দেখা যেতে পারে। পরিস্থিতির চাপ রাজ্যকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করেছে। এবার স্বাস্থ্য সচিবের ক্ষেত্রে তাতে কিন্তু এই চাপটা ছিল। এই ছাত্ররা, জুনিয়র ছাত্রছাত্রীরা, তারা কিন্তু এই একই দাবি তুলেছিলেন, এই ডাক্তাররা, যে স্বাস্থ্য সচিবকে সরাতে হবে। সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন কি, যে সবাইকে, যদি এই ডিপার্টমেন্ট থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয় তাহলে ডিপার্টমেন্টটা চলবে কি করে? ওই বললাম না, সব দাবি মেনে নিলে সরকার চলে কি করে? সেই জন্যই স্বাস্থ্য সচিবকে আপাতত রেখে দিয়েছেন। কিন্তু ওই যদি আপনি মাথার মধ্যে বিনীত গোয়েল আর ওই সন্দীপ ঘোষের বিষয়টা রাখেন, তাহলে আপনাদের মাথাতেও এটা আসতে পারে না যে আলটিমেটলি স্বাস্থ্য সচিবের ক্ষেত্রেও এরকম কিছু ঘটবে না তো? দেখুন, ঘটবে কি ঘটবে না সেটা নির্ভর করছে সিবিআই তদন্ত আর সুপ্রিম কোর্টের শুনানির ওপর। মানে এ বিষয়ে আরও কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো অ্যাটলিস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে না বললেই নয়। দেখুন, এই আজকের এই মুহূর্তে এই তিলোত্তমার ধর্ষণ এবং হত্যা রহস্যটা যে জায়গায় দাঁড়িয়ে আছে, তার মধ্যে তো নারী শক্তির নিরাপত্তার প্রশ্নটা এবং সামগ্রিকভাবে একটা বড় দুর্নীতি, এই গোটা বিষয়গুলো জড়িত রয়েছে। এবং এটা এমন একটা বিষয় যেটা গোটা বাংলাকে, গোটা কলকাতাকে লজ্জিত করে রেখে দিয়েছে। প্রধান বিচারপতি আজ ঠিক এই কথাটাই রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে বলেছেন। মুখ্যমন্ত্রীর সাথে ডাক্তারদের বৈঠকে লাইভ স্ট্রিমিংয়ে যে রাজ্য রাজি হয়নি সেটা আপনারা জানেন, ভিডিও রেকর্ডিংও হয়নি সেটাও জানেন, মিনিটস লেখা হয়েছে আর দুপক্ষ তাতে সই করেছে। ডাক্তাররা মেনে নিয়েছিলেন এটা, এবং সেই শর্ত মেনেই তারা ওই বৈঠকে গেছেন। ফলে এই নিয়ে আর বিতর্কের অবকাশ নেই কোনো, এটা তো ঘটনা। কিন্তু ওই যে কি ভেতরে কি হয়েছে তারা সব বলছেন টলছেন, আমরা সেগুলো শোনাচ্ছি। এবার যদি কেউ বলেন যে না, এরকম ভেতরে হয়নি, তখন তো আবার ওই একই প্রশ্নগুলো উঠবে। তো যাই হোক, সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলও কিন্তু এই লাইভ স্ট্রিমিং নিয়ে একটা আপত্তি তোলার চেষ্টা করেছিলেন। বুঝতে পারছি না গোটা বিষয়টায় লাইভ স্ট্রিমিংটা কীভাবে একটা ইস্যু হয়ে যাচ্ছে জানেন তো? রাজ্যও চাইছে না, রাজ্যের আইনজীবীও চাইছে না। অবশ্য তার ক্ষেত্রে কারণটা অন্য। তিনি বলেছেন যে লাইভ স্ট্রিমিংয়ে তার সম্মানহানি হয়েছে, তার হাসি নিয়ে সমালোচনা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, সুতরাং যেন লাইভ স্ট্রিমিং না হয়। আর সেই জায়গাতেই এই প্রধান বিচারপতির যে বক্তব্য, সেটা কিন্তু আমাদের রাজ্যের জন্য একটা বড়, মানে এটা নির্দেশিকা, অবজারভেশন, যেভাবেই দেখুন এটা কিন্তু সেই রকমই একটা। আর সুপ্রিম কোর্টের অবজারভেশন জানেন তো, প্রায় নির্দেশের সমান আর কি। প্রধান বিচারপতি বলেছেন তারা হুমকির বিষয়টা দেখে নেবেন, কিন্তু এটা মুক্ত আদালত, মানুষের স্বার্থ এতে জড়িত, এটা ওই মানুষের জানার অধিকার রয়েছে। এবং এরপর যথারীতি গোটা সওয়াল জবাবের লাইভ স্ট্রিমিং হয়েছে। দেখুন, প্রধান বিচারপতি অবস্থান নেওয়ার পর এই লাইভ স্ট্রিমিং বিষয়টা কিন্তু আজ যাই বলে এটা অন্য মাত্রা পেয়ে গেল। আদালতের বিচার্য বলে বৈঠকের লাইভ স্ট্রিমিং হলো না, অথচ আদালতে সওয়াল জবাবের লাইভ স্ট্রিমিং হলো এবং
এই বক্তব্য প্রধান বিচারপতি রাখলেন যে এটা মানুষের সঙ্গে সম্পর্কিত, মানুষের জানার অধিকার আছে, তাহলে কি দাঁড়ালো? এবং এবং দেখুন, এই যে লাইভ স্ট্রিমিংগুলো হয় না, সব সময় সেগুলো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা যায় না। ও যেখানে যেখানে তারা লাইভ স্ট্রিমিং করেন শুধু সেইখান থেকেই দেখা যায়। কিন্তু এক্ষেত্রে এই লাইভ স্ট্রিমিংটা যেটা সুপ্রিম কোর্টে ওই এজলাস থেকে হচ্ছিল, সেটা টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচারের অনুমতি দিয়েছিলেন প্রধান বিচারপতি। এটাই হলো প্রথম গোল, মানে এখানে স্কোর 1-0। এর থেকে অ্যাটলিস্ট আমাদের মনে একটা ভরসা আসবে, কারণ আমরা বুঝতে পারি না যে ওই বড় বড় জায়গায় কে কি কার সম্বন্ধে কি বলে এবং তারপর কীরকম একটা অদ্ভুত জাজমেন্ট আসে, যেটা আমাদের জাস্টিস বলে মনে হয় না। সুতরাং লাইভ স্ট্রিমিং চলবে এবং আরও কিছু কিছু পাবলিক প্লেসে প্রত্যেকে আমাদের ট্যাক্সের টাকা খরচ করছে, সুতরাং আমাদের অবশ্যই অধিকার আছে জানার যে কে কোথায় কী করছে। স্বচ্ছতার জায়গায় সবাই আটকে যাচ্ছে এবং স্বচ্ছতার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যতক্ষণ না সামনে আসছে, সাধারণ মানুষ কি করে বিশ্বাস করবে সমস্ত কিছু। এবং আমি জানি যদি আমি সৎ থাকি, যদি আমি অনেস্ট থাকি, যদি আমি যা বলছি সেটা সত্যি বলছি, তাহলে আমার মনে হয় না লাইভ স্ট্রিমিংয়ে কোনো কিছুর অসুবিধা আছে। এবং যারা লাইভ স্ট্রিমিংয়ের বিরোধিতা করেন, আমার মনে হয় তাদের কোথাও গিয়ে কোনো সমস্যা হয় বলেই ওনারা বিরোধিতা করেন। হাফ জুডিস ক্ষেত্রের আলোচনা তো আদালতে হবে, তারা কেন বলছেন তারাই জানেন। এবং আমাদের ধারণা খুব পরিষ্কার, আমাদের জুনিয়র ডাক্তাররা যেভাবে অদম্য একটা জেদ এবং প্রতিজ্ঞা নিয়ে আন্দোলন করেছেন, তাদের 5 দফা দাবি পূরণের কথা বারবার বলেছেন, এবং তাদের যে এই ধরনের একটা শরীরী ভাষা মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে যদি আসে, আমার ধারণা তারা সেটাকে এড়াতে চেয়েছেন। অন্যরকম কারণ রহস্য এর মধ্যে কিছু নেই। দেখুন, অতীতের ওপর ভবিষ্যৎ নির্ভর করে, কিন্তু ভবিষ্যৎ সেও কি কখনো কখনো অতীতকে প্রশ্নের মুখে ফেলে দেয়? দিল তো, দেখতে পেলেন তো, শুনতে পেলেন তো। এই মুহূর্তে ভারতের সবচেয়ে স্পর্শকাতর মামলায় লাইভ স্ট্রিমিংয়ের সিদ্ধান্ত থেকে এক চুল সরলেন না প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, এবং তার জেরে কালকের ক্লোজড চ্যাপ্টারটা আবার কিন্তু ওপেন হয়ে গেল, তাই না? কালকের বৈঠক তো মিনিটসে মিটে গেছিল, কিন্তু কালকের নজির দেখিয়ে ভবিষ্যতে সরকার ওই যে মিনিটসই রাখতে হবে শুধু, ওটাই ফাইনাল, এটা তো জোর দিয়ে বলতে পারবে না। সেক্ষেত্রে নাগরিক সমাজ ফের আজকের এই সুপ্রিম কোর্টের নজিরটা টানতে পারে। মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত ইস্যু, মানুষের অধিকার আছে জানার, বলতে পারে। আরও একটা অধিকার আজকে কিন্তু পশ্চিমবঙ্গের মহিলাদের ফিরিয়ে দিলেন প্রধান বিচারপতি, রাতের অধিকার, রাতে কাজের অধিকার। দেখুন, তিলোত্তমার ধর্ষণ আর খুনের পরেই রাতারাতি রাত্রিরের সাথী প্রকল্পটা নিয়ে এসেছিল রাজ্য, আর সেই প্রকল্পের শর্তাবলীতে একটা পরামর্শ ছিল, মহিলাদের রাতে যেন কাজ কম দেওয়া হয়। মানে সরকারের উদ্দেশ্য হয়তো ছিল নারী সুরক্ষাই ঠিকই, কিন্তু বলার ধরনটা বা যেভাবে সেটা তারা নিশ্চিত করতে চাইছিলেন, সেই পথটা নিয়ে তো অনেকেই প্রশ্ন তুলে দিয়েছিলেন। এবং সবথেকে বড় কথা, মহিলারাই প্রশ্ন তুলেছেন সবথেকে বেশি। রাতকে সুরক্ষিত করতে না পেরে মহিলাদের কি রাতে ঘরে বন্ধ রাখতে চাইছে সরকার? এই প্রশ্ন তো মহিলারা তুলেছিলেন, বলেছিলেন এটা তো মৌলবাদী দেশগুলোর মতো বন্দোবস্ত হয়ে গেল। এবং সবথেকে বড় ভয়টা কি ছিল জানেন? এর ফলে বহু বেসরকারি সংস্থা তারা মহিলা নিয়োগই হয়তো বন্ধ করে দেবে। কেন নেবে? যদি এরকম সব নিয়মকানুন থাকে, হয়তো তখন মনে হবে যে নিয়ে এত সব হিসেব নিকেশ করতে হবে, তার থেকে মহিলা না নেওয়া ভালো। এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারত, বিশেষ করে ওই কল সেন্টারগুলোতে। আইনি বিশেষজ্ঞরা বলেছিলেন এই পরামর্শ আদালতে চ্যালেঞ্জড হলেই খারিজ হতে বাধ্য। কারণ দুটো, এক, ভারতের যে কোনো জায়গায় যে কোনো সময় উপস্থিত হওয়াটা যে কোনো নাগরিকের মৌলিক অধিকার, কর্মক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আর নাগরিকত্বের ক্ষেত্রে নারী পুরুষ প্রভেদ করা হয় না। আর দ্বিতীয় কারণ, কাজের জগতে লিঙ্গ বৈষম্যের অভিযোগ ওঠার যথেষ্ট কারণ ছিল এই পরামর্শে। এবার সুপ্রিম কোর্টও তো সে একই প্রশ্ন তুলে দিল, কিভাবে রাজ্য এই বিজ্ঞপ্তি জারি করতে পারে? প্রধান বিচারপতি স্বয়ং এই প্রশ্ন তুলেছেন এবং
রাজ্য সরকার ওই পরামর্শের লাইন দুটো মুছে দিতে রাজি হয়েছে। কপিল সিব্বল মেনে নিয়েছেন। সুপ্রিম কোর্ট রাজ্যকে মনে করিয়ে দিয়েছে যে সেনাবাহিনী, বিমান পরিষেবায় মহিলারা কাজ করেন, ছাড় পান না। এবার এই যে পুরো বিষয়টা, এই নির্দেশের জন্য কেউ কিন্তু অপেক্ষা করেছিলেন না, বিতর্ক তার আগেই হয়ে গেছে। ফলে সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে এটা যে বদলে ফেলা উচিত, এটাও মোটামুটি সবাই বুঝতে পেরে গেছিলেন। এটা যে সুপ্রিম কোর্টে গেলে ধোপে টিকবে না, এটাও নিশ্চিত ছিল। যে কোনো কোর্টে গেলেই টিকতো না। তাহলে কেন এই দুটো জিনিসের জন্য এতক্ষণ ওয়েট করলো? যেচে কেউ কি নিজেদের অস্বস্তিতে ফেলতে চাইলো? এই প্রশ্ন তো উঠবে। এবং এটাও উঠবে যে এটা তো সবাই জানতেন, তাহলে আর নতুন কি হলো? হ্যাঁ, নতুন হলো সুপ্রিম কোর্ট রাজ্যকে দুটো জিনিস স্মরণ করিয়ে দিল। এক, নিরাপত্তা দেওয়াটা রাজ্যের দায়িত্ব, আর সমানাধিকার সেটা সাংবিধানিক অধিকার। সংবিধান অনুযায়ী আইন শৃঙ্খলা রাজ্যের অধিকার। এ কথা শুনে শুনে তো কান পচে গেছে। আজ লাইভ স্ট্রিমিংয়ে সুপ্রিম কোর্ট কি শুনিয়ে দিল? আইন শৃঙ্খলা এবং রাতে মহিলাদের নিরাপত্তাটাও রাজ্যের দায়িত্ব, কর্তব্য। সেখানে কোনো অজুহাত দেওয়া চলবে না। এটাই দ্বিতীয় গোল। স্কোর 2-0।